এসএসসি 26 পরীক্ষার্থীবৃন্দ, আমি আজ হাজির হয়েছি তোমাদের জন্য অধ্যায় 2 অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায় থেকে কিছু অবজেক্টিভ সাজেশন নিয়ে। আশা করি এই অবজেক্টিভ গুলো পড়লে তোমাদের উপকারে আসবে। তো চলো আমরা কিছু বাছাইকৃত অবজেক্টিভ সমাধান করি। আমাদের সামনে যে প্রথম প্রশ্নটি এসেছে সেটি হচ্ছিল যে কোনো একটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। সেট গঠন পদ্ধতিতে দেয়া থাকে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, এরকম একটি এমসিকিউ আসে। তো এক্ষেত্রে দেখো যেটা বলা হয়েছে, একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, আবার শর্ত বলে দেওয়া আছে যে এক্স লেস দেন ইকুয়াল টু 5। আমরা প্রথমে একটু মৌলিক সংখ্যার ব্যাপারে জেনে নেই। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে 2, 3, 5 এরকম মৌলিক সংখ্যা। তো 5 এর সমান অথবা 5 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, তার মানে উত্তর হবে হচ্ছে গ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এটিও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, সেট গঠন পদ্ধতিতে বলে দেওয়া আছে x belongs to n, তার মানে এই সেটের উপাদানও স্বাভাবিক সংখ্যা হবে। একটা ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তো আমরা এই সমীকরণটাকে যদি সমাধান করি এরকম দাঁড়ায়, 9 ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, পরবর্তীতে x এর মান বের করতে হলে স্কয়ার ডান পাশে যে রুট হয়ে যায়, তো 9 রুটের উত্তর কিন্তু প্লাস মাইনাস 3। তা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটার উত্তর হবে 4, কিন্তু না, কারণ এখানে বলে দেওয়া আছে উপাদানটি কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে। n স্বাভাবিক সংখ্যা, তার মানে এখানে কোনো নেগেটিভ মান নেওয়া যাবে না, তাহলে উত্তর হবে কত? 4, সরি 3, মানে গ নম্বর যেটা উত্তর সেটা হচ্ছে 3 বা 3, যেটা শুধু -3 এখানে হবে না। পরবর্তী আরো একটি প্রশ্ন তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এক্ষেত্রে যেটা বলা হয়েছে, এই সেটটির উপাদান হচ্ছে x, x belongs to n, তার মানে আবারও স্বাভাবিক সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যার সাথে শর্ত হচ্ছে কি মৌলিক সংখ্যা হতে হবে, এবং আরো একটি শর্ত হচ্ছে যে x এর মান 5 থেকে 7 এর মধ্যে থাকতে হবে। এখানে কিন্তু 5 ও নেওয়া যাবে না, 7 ও নেওয়া যাবে না। তো 5 থেকে 7 এর মধ্যে মৌলিক সংখ্যা কিন্তু নেই, কারণ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 5, এরপরের মৌলিক সংখ্যাই হচ্ছে 7। তাহলে এদের মধ্যে যেহেতু কোনো সংখ্যা পাওয়া যাবে না, তাহলে এই সেটটির তালিকা পদ্ধতিতে উত্তর আসবে হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট তোমরা অনেকে বিভ্রান্ত হয়ে খ নাম্বার দাগাও, কিন্তু এটা আসলে ভুল ফরম্যাট। ফাঁকা সেট হচ্ছে ক নাম্বার উত্তর হবে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। একটি সেট দেওয়া আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমি চেষ্টা করেছি মোটামুটি যে কয় ধরনের আসে সবগুলো রকমই এখানে নিয়ে আসার জন্য। এবার কিন্তু পূর্ণ সংখ্যা বলা আছে, এই সেটের উপাদান হবে পূর্ণ সংখ্যা, সেই সমস্ত পূর্ণ সংখ্যা যাদের বর্গ 17 থেকে ছোট। তা আমরা যদি একটু পূর্ণ সংখ্যা দেখে নিই, 0, +1, -1, +2, -2, +3, -3, তো এদের মধ্যে যাদেরকে বর্গ করলে সেই বর্গ 17 থেকে ছোট হবে। আমরা 0 কে বর্গ করলে বর্গ 0 আসবে, 17 থেকে ছোট। 1 কে বর্গ করলে হবে 1, -1 কে বর্গ করলে হবে 1, 17 থেকে ছোট। এভাবে আমরা দেখতে পাচ্ছি এর উত্তর হবে হলো গ নাম্বার। তার মানে 4 পর্যন্ত, +4, -4 দুজনকে বর্গ করলেই কিন্তু 16 আসবে, তার মানে 17 থেকে ছোট থাকবে। এরপর একটু ভিন্নধর্মী প্রশ্ন। এবার তালিকা পদ্ধতিতে সেটটি বলে দেওয়া আছে, তার সেট গঠন রূপ হবে কোনটা? আমরা যদি এই সেটের সংখ্যাগুলো দেখি, তাহলে দেখবো যে সংখ্যাগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7। তাহলে অবশ্যই এক্ষেত্রে খ উত্তর হবে না, হবে ক, গ অথবা ঘ থেকে যে কোনো একটা। এখন দেখো শর্ত বলা আছে মৌলিক সংখ্যা কিন্তু 7 পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা যদি ঘ নেই, এখানে কিন্তু 7 আসবে না, কারণ 7 এর চেয়ে ছোট। আমরা যদি গ নেই, এখানে কিন্তু 11 পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু 11 তো নেই। তাহলে ক হবে উত্তর, কারণ মৌলিক সংখ্যা x লেস দেন ইকুয়াল টু 7, মানে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 হয়। তাহলে উত্তর হবে ক। নিচের কোনটি অসীম সেট? আচ্ছা, অসীম সেটের সংজ্ঞা কি? যে সেটের উপাদান গুণে শেষ করা যাবে না, মানে আনলিমিটেড। আমরা যদি এই ক্ষেত্রে দেখি ক নাম্বার প্রশ্নের যে সেটটি বলে দেওয়া আছে, এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং বলা হয়েছে কি 5 থেকে বড়। তো 5 থেকে বড় আমরা যদি গুনতে শুরু করি, 6, 7, 8, 9, 10, আমার মনে হয় আমাদের বাকি জীবন গুনলেও কি এই সংখ্যা শেষ হবে না। তার মানে এটা হচ্ছে একটি অসীম সেট, আর বাকিগুলো নিশ্চিত সসীম সেট। পরবর্তী প্রশ্ন, দুইটি সেট দেয়া থাকে, এটাকে আমরা বলে থাকি বাদ সেটও বলা হয়ে থাকে, মানে m থেকে n বাদ দিতে হয়, যেটা এই সেট এরকম বলা হয়।
তার মানে m মাইনাস n। তা এর মানে হচ্ছে m সেটে n সেটের যদি কোনো উপাদান থাকে সেগুলো বাদ দিয়ে m সেটের বাকি উপাদানগুলো লিখতে হয়। তাহলে এই ক্ষেত্রে m সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি n সেটের 2 এবং 4 কিন্তু কমন পড়ে গিয়েছে। তাহলে এই 2 4 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে শুধু 3 থাকে, সেটা হবে উত্তর। এক্ষেত্রে n সেটের যে উপাদান m সেটে নেই সেটা কিন্তু বিবেচনায় নেওয়া যাবে না। অনেকে ভুল করে এখানে 3 7 দাগিয়ে ফেলো, কিন্তু সেটা কিন্তু হবে না। এবার ফাংশন থেকে একটা প্রশ্ন নিয়েছি, একটা x এর একটা ফাংশন দেয়া আছে, এবার ফাংশন অফ হাফ এর মান বের করতে হবে। এই উত্তরগুলো তোমরা সরাসরি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিবে। এই সমীকরণের যেখানে যেখানে x আছে সেখানে সেখানে হাফ বসিয়ে দিবে। ঠিক এভাবে ক্যালকুলেটরে ইনপুট করে দাও। হাফ হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু হাফ প্লাস 3। তুমি যখনই ক্যালকুলেটরের সমান বাটন ক্লিক করবে দেখবে যে উত্তরটা চলে আসবে এরকম। এবং ইএস প্লাস যে ক্যালকুলেটর সেখানে কিন্তু এরকম ভগ্নাংশ আকারেই সরাসরি উত্তর চলে আসে। অনুরূপ আরো একটা প্রশ্ন নিয়েছি, তবে ফাংশনটা ভগ্নাংশ আকারে আছে। এক্ষেত্রেও তুমি সরাসরি কি করবে, ক্যালকুলেটরের যে ভগ্নাংশ অপশন আছে সেখানে এরকম সরাসরি ইনপুট দিয়ে দিবে। শুধু ওয়াই গুলোর পরিবর্তে কি হবে, মাইনাস হাফ বসিয়ে দিয়েছি। দেখো যখনই তুমি এটা সমান দিবে, এটা ইনপুট করলেই সমান দিয়েলেই কিন্তু তোমার উত্তরটা চলে আসবে 9/2। এবার আমরা নিয়েছি হলো একটি অন্বয়ের রেঞ্জ বের করতে বলেছে। তো আমরা জানি রেঞ্জ হচ্ছে হলো অন্বয়ের যে ক্রোমোজোর গুলো থাকে সেগুলোর সবগুলোর দ্বিতীয় উপাদান। তার মানে এক্ষেত্রে 1 2 2 এবং 5। তাহলে 4টা ক্রোমোজোর থেকে দ্বিতীয় উপাদান নিলে তো 4 উপাদান বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু এখানে দেখো উত্তরে কোথাও কিন্তু 4 উপাদান নেই, আছে 3 উপাদান। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি একই উপাদান রিপিট হয়, যেমন দেখো দ্বিতীয় জোড়ার দ্বিতীয় সংখ্যাটা 2, তৃতীয় জোড়ারও দ্বিতীয় সংখ্যাটা 2, এক্ষেত্রে একবার লিখতে হয়। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে গ। অনুরূপভাবে যদি ডোমেন বের করতে বলে, এখানে 3টি জোড়া রয়েছে, 3 জোড়া অন্যের মধ্যে 3টি ক্রোমোজোর রয়েছে। তো আমরা যদি দেখি যে এক্ষেত্রে প্রথম উপাদানগুলো নিয়ে যেটা হয় সেটাকে আমরা ডোমেন বলে থাকি। তো এটার প্রথম উপাদান 2, এটার প্রথম উপাদান 2, এটার প্রথম উপাদান 2। তো অনেকেই হয়তো ভুলবশত খ দাগাতে চাইবে, কিন্তু আসলে খ হবে না। একই উপাদান রিপিট হলে শুধু একবার নিতে হয়। তার মানে এক্ষেত্রে উত্তর হবে গ। পরবর্তী যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে প্রকৃত উপসেট। একটি সেট দেওয়া আছে যার উপাদান বলা আছে 4টি। তো আমরা জানি যে উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে উপসেট থেকে একটি কম হয়। তো এই ক্ষেত্রে n বলতে বোঝাচ্ছে হলো যে সেটের উপসেট বা প্রকৃত উপসেট বের করতে বলে তার উপাদান সংখ্যা। তার মানে এই ক্ষেত্রে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তাহলে আমরা যদি এখানে যেহেতু প্রকৃত উপসেট বের করব, n এর মান যদি আমরা 4 বসিয়ে দিই, দেখো তাহলে উত্তর আমাদের চলে আসছে কত, 15। ক্যালকুলেটরে ইনপুট দাও, উত্তর চলে আসবে। অথবা 2 টু দি পাওয়ার 4 এ 16 হয় আর মাইনাস 1 15। এবার দেখো কোন সেটের শক্তি সেট, মানে পাওয়ার সেটের বাংলা হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা বলে দেয়া আছে, ওই সেটের উপাদান সংখ্যা বের করতে বলেছে। তো আমরা জানি যে পাওয়ার সেটকে 2 টু দি পাওয়ার n দিয়ে প্রকাশ করে, তার মানই বলে দেয়া আছে 32। আমাকে n এর মান বের করতে হবে, মানে ওই সেটে কয়টি উপাদান আছে। তো আমরা 32 কে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এখন দুই পাশ থেকে বেস 2 বাদ গেলে n এর মান চলে আসবে 5। তার মানে ওই সেটে 5টি উপাদান ছিল। তুমি বিপরীত ভাবে চিন্তা করতে পারো যে 2 টু দি পাওয়ার 5 দিলেও দেখো 32 আসে। তার মানে 5 উপাদান বিশিষ্ট সেটের পাওয়ার সেটের উপাদান আসবে 32টি। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন নিয়েছি, দুইটি সেট দেয়া আছে, তাদের ইন্টারসেকশনের পাওয়ার সেট বের করতে বলেছে। তার মানে প্রথমে আমরা সেট দ্বয়ের মধ্যে ইন্টারসেকশন করে নিব। আমরা জানি ইন্টারসেকশন বলতে কি বুঝি, যে দুইটি সেটের মধ্যে যেগুলো কমন হয় সেগুলো নিয়ে তৈরি সেট। তো আমরা দুইটি সেটের মধ্যে কমন দেখতে পাচ্ছি BCD, দুটি সেটই আছে, তাহলে A ইন্টারসেকশন B এর মান হবে BCD। এখন A ইন্টারসেকশন যে B যে সেটটা পেয়েছে নতুন, তার উপাদান কিন্তু 3টি। তো 3 উপাদান বিশিষ্ট সেটের পাওয়ার সেট হবে কত, এই যে যেমন এই সূত্রে তুমি n এর মান 3 বসিয়ে দাও, 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 আসবে। 8টি হবে। 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 3 সমান 8। উত্তর হবে এটি।